হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের মডিউল 1 থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা আছে, ভারতের সংবিধানে উল্লেখিত সার্বভৌমিকতা ও সমাজতন্ত্রের অর্থ লেখো। অ্যান্সারটা দেখে নেবে তোমরা। প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, বিশ্বের প্রতিটি দেশের স্বতন্ত্র কিছু আদর্শ থাকে, যে আদর্শগুলির ভিত্তিতেই সেই রাষ্ট্রের প্রকৃতি বা চরিত্র ফুটে ওঠে। ভারতের সংবিধানের প্রস্তাবনায় কতগুলি আদর্শের উল্লেখ আছে, যা থেকে সহজেই ভারত রাষ্ট্রের প্রকৃতি অনুধাবন করা যায়। ভারতের সংবিধানের প্রস্তাবনায় ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র বলে বর্ণনা করা হয়েছে। তবে সংবিধানের মূল প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক শব্দ দুটি ছিল না। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক শব্দ দুটি যুক্ত করা হয়। এবারে সার্বভৌমিকতার কনসেপ্টটা তোমরা বুঝে নাও, অর্থাৎ সার্বভৌমিকতা বলতে ঠিক কী বোঝানো হয়েছে। রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সার্বভৌমিকতা। তোমরা যারা ক্লাস 12-এ পলিটিক্যাল সায়েন্স পড়েছো, তোমরা জানো রাষ্ট্রের 4টে বৈশিষ্ট্য: নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, কি বললাম, নির্দিষ্ট ভূখণ্ড 1 নম্বর, 2 নম্বর হচ্ছে সরকার, 3 নম্বর হচ্ছে সার্বভৌমিকতা, আরেকটা হচ্ছে জনগণ। এই 4টে বৈশিষ্ট্য রাষ্ট্রের থাকে, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সার্বভৌমিকতা। সার্বভৌমিকতার জন্য রাষ্ট্রকে একটি রাজ্য বা অন্যান্য প্রতিষ্ঠান থেকে পৃথক করা যায়। রাষ্ট্রের সার্বভৌমিকতার দুটি দিক আছে, অভ্যন্তরীণ সার্বভৌমিকতা আর বাহ্যিক সার্বভৌমিকতা। অভ্যন্তরীণ সার্বভৌমিকতা অনুযায়ী রাষ্ট্রের অভ্যন্তরে রাষ্ট্রই চূড়ান্ত ক্ষমতার অধিকারী, আর বাহ্যিক সার্বভৌমিকতা অনুযায়ী আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্র বহিঃশক্তির নিয়ন্ত্রণ মুক্ত হয়ে সম্পূর্ণ স্বাধীনভাবে ক্ষমতা প্রয়োগের অধিকারী। তারপরে কি বলা হচ্ছে দেখো, সার্বভৌমিকতার উপরোক্ত ব্যাখ্যা অনুযায়ী ভারত একটি সার্বভৌম রাষ্ট্র। ভারতের সংবিধান প্রস্তাবনায় ভারতকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হয়েছে। ভারত একটি সার্বভৌম রাষ্ট্র কারণ ভারতের ভৌগোলিক সীমার মধ্যে রাষ্ট্রীয় আইন হলো চূড়ান্ত। যে কোনো ব্যক্তি, সংস্থা, প্রতিষ্ঠান এই আইনকে মান্য করতে বাধ্য থাকে। সংবিধান বিশারদ সুভাষী কাশ্যপের মতে ভারতের সংবিধানে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বিভাজিত হলেও সার্বভৌমিকতার কোনো বিভাজন করা হয়নি। একইভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত স্বাধীনভাবে তার বিদেশ নীতি গ্রহণ করতে পারে। সার্বভৌম রাষ্ট্র হিসাবে ভারত সংবিধানের 1-3 গ ধারা অনুসারে কোনো বৈদেশিক অঞ্চল যে অধিগ্রহণ করতে পারে, তেমনি ভারতের কোনো অংশে বিদেশি রাষ্ট্রের হাতে সমর্পণ করতেও সক্ষম। তারপরে কি আছে দেখো, সার্বভৌমিকতার আলোচনা প্রসঙ্গে অনেকে ভারতের কমনওয়েলথের সদস্য নিয়ে প্রশ্ন তোলে। অনেকের মতে কমনওয়েলথের সদস্যপদ গ্রহণের ফলে ভারতের সার্বভৌমিকতা অনেকখানি ক্ষুণ্ণ হয়েছে, কিন্তু এই ধারণা সম্পূর্ণ অর্থহীন ও অপ্রাসঙ্গিক। কারণ কমনওয়েলথ হলো একটি স্বেচ্ছাসেবী সংস্থা, আর ইংল্যান্ডের রাজা বা রানী হলেন এই সংস্থার প্রতীকী প্রধান, যার সদস্য হিসাবে ভারত যে কোনো সময় ইচ্ছা করলে এর সদস্যপদ ত্যাগ করতে পারে। কমনওয়েলথের সদস্যপদ গ্রহণের পাশাপাশি অনেকে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ গ্রহণের বিষয়টি নিয়েও প্রশ্ন তোলেন, কারণ অনেকে মনে করেন সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ গ্রহণ ভারতের সার্বভৌমিকতাকে ক্ষুণ্ণ করেছে। এই প্রসঙ্গে বলা যায়, বর্তমান বিশ্বে মোট 193টি দেশ এই আন্তর্জাতিক সংস্থার সদস্য, এবং প্রতিটি দেশ স্বেচ্ছায় এই সংস্থার সদস্যপদ গ্রহণ করেছে, মূলত বিশ্বশান্তির লক্ষ্যে। সংবিধান বিশেষজ্ঞ সুভাষী কাশ্যপের বক্তব্য বিশেষভাবে পাণিধানযোগ্য। তিনি তার আওয়ার কনস্টিটিউশন গ্রন্থে বলেছেন, সার্বভৌমত্বের ঐতিহ্যগত ধারণায় আজ কোনো রাষ্ট্রকেই সম্পূর্ণ সার্বভৌম বলা যায় না। পাশাপাশি বর্তমানে বিশ্বায়নের যুগে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ক্ষেত্রে পারস্পরিক নির্ভরশীলতার কারণে সার্বভৌমিকতার চিরায়ত ধারণা চ্যালেঞ্জের সম্মুখীন। কারণ বর্তমান বিশ্ব অর্থনীতির প্রেক্ষাপটে বিশ্বের প্রতিটি রাষ্ট্রই কোনো না কোনোভাবে পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। এইটা ছিল সার্বভৌমিকতার কনসেপ্ট।
এখানে কি দেখলে তোমরা, যে প্রথমে সার্বভৌমিকতাটাকে ব্যাখ্যা করা হলো, যে রাষ্ট্রের একটা এটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তারপরে অভ্যন্তরীণ সার্বভৌমিকতা, বাহ্যিক সার্বভৌমিকতার কথা বলা হলো। তারপর সার্বভৌমিকতা নিয়ে কিছু সমালোচনা এবং সেই সমালোচনার সাপোর্টে কিছু কথা বলা হলো। এবার হচ্ছে সমাজতন্ত্রের কনসেপ্টটাকে বোঝো। সমাজতন্ত্রের বিষয়টা আলোচনা করব, তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। 9123005218 এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস থাকে, রেকর্ডেড ক্লাস, এবং তার সঙ্গে PDF নোটস দেওয়া হয়, এবং তোমাদের 3 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করানো হবে। আর সেক্ষেত্রে পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়। চলো পরের পার্টটা দেখে নাও, আর কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকলে যোগাযোগ করো। পরে সমাজতন্ত্রটা বুঝে নাও। সমাজতন্ত্র হলো এমন একটি সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থা যার বৈশিষ্ট্য হচ্ছে উৎপাদনের উপকরণের সামাজিক মালিকানা এবং অর্থনীতির একটি সমবায় ভিত্তিক ব্যবস্থাপনা। এছাড়া একই সঙ্গে এটি একটি রাজনৈতিক মতবাদ। কি বলা হচ্ছে তারপরে, ভারতের সংবিধান প্রস্তাবনায় উল্লেখিত সমাজতন্ত্র শব্দটির মাধ্যমে মূলত সমাজতান্ত্রিক ধাঁচের একটি সমাজ ব্যবস্থা গঠনের উপর গুরুত্ব আরোপ করা হয়ে থাকে। পূর্বে উল্লেখ করা হয়েছে যে সংবিধানের মূল প্রস্তাবনায় সমাজতন্ত্র কথাটি ছিল না। 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই শব্দটি যুক্ত করা হয়েছে। তবে সমাজতান্ত্রিক আদর্শটিকে পরবর্তীকালে সংযোজিত করা হলেও ভারতের রাজনীতিতে বিষয়টি মোটেও নতুন ছিল না, কারণ সংবিধানের প্রস্তাবনায় সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। আবার সংবিধানের 3য় অধ্যায় মৌলিক অধিকার হিসাবে সাম্যের অধিকার ও শোষণের বিরুদ্ধে অধিকারের কথা বলা হয়েছে। এছাড়া সংবিধানের 4র্থ অধ্যায়ে রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতির মাধ্যমে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠা, বেকার, বার্ধক্য এবং অসুস্থ অবস্থায় রাষ্ট্র কর্তৃক সাহায্য লাভের কথা বলা হয়েছে। বলা বাহুল্য, সাংবিধানিক এই সমস্ত ব্যবস্থার মাধ্যমে কার্যত সমাজতান্ত্রিক আদর্শের প্রতি দায়বদ্ধতায় প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারটিকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বলা বাহুল্য, এই উদ্যোগের মাধ্যমে সমাজতান্ত্রিক আদর্শেরই প্রতিফলন লক্ষ্য করা যায়। তবে এ বিষয়ে সন্দেহ নেই যে ভারতের সংবিধানের প্রস্তাবনায় সমাজতন্ত্র শব্দটিকে যুক্ত করা হলেও এই সমাজতন্ত্র কিন্তু কোনোভাবেই কার্ল মার্কস নির্দেশিত বৈজ্ঞানিক সমাজতন্ত্র নয়। তবে বলা যায় ভারতের বৈজ্ঞানিক সমাজতন্ত্রের পরিবর্তে গণতান্ত্রিক সমাজতন্ত্রের দৃষ্টিকোণ থেকে বিষয়টিকে বিশ্লেষণের চেষ্টা করা হয়েছে। তারপরে দেখো, ভারতের সংবিধানে সমাজতন্ত্র শব্দটির সংযোজনকে কঠোরভাবে সমালোচনা করেছেন বিশিষ্ট বিচারপতি PB মুখার্জি। তার মতে সমাজতন্ত্র বাস্তবিক অর্থে একটি রাজনৈতিক আদর্শ। সেই কারণে ভারতের মতো একটি উদারনৈতিক দেশের সংবিধান প্রস্তাবনায় এই শব্দটির সংযোজন সম্পূর্ণ অনুচিত। 1991 সালে প্রধানমন্ত্রী নরসিমহা রাও এর আমলে গৃহীত নয়া অর্থনৈতিক নীতি ভারতের অর্থনৈতিক কর্মকাণ্ডের চরিত্রকে সম্পূর্ণ বদলে দিয়েছে। এই প্রেক্ষাপটে ভারতে বহু রাষ্ট্রায়ত্ত সংস্থা ব্যক্তি মালিকানাধীন হয়েছে। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর।